কলিজা লাগে কলিজা। আমি তো বলি আরে সারা পৃথিবীতে অসংখ্য বেড়া মানুষের জন্ম হয়, আরো বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু এরই মাঝখানে সাহসের আরেকটা ঝলক দেখিয়েছে। আমি প্রশংসা করি সাহসের। এত বড় ঘটনায় বগা ফান্দে পড়ে কান্দে রে বগা ফান্দে পড়ে কান্দে। ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, এই হলো বগা ফান্দে পড়ে কান্দে। দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। সম্পূর্ণ উল্টে গেছে রেজাল্ট, অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। উল্লাস করার মতো অবস্থা। অবশেষে আমাদের শত্রুদের টার্গেটকে ব্যর্থ করে দিয়ে চীন সফরে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্যে। এই বক্তব্যের পরই আমরা দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো হয়ে গেল। এই মুহূর্তে ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই, কারণ ডক্টর ইউনূস এক ঢিলে এবার 2 পাখি 3 পাখি নয় 4 পাখি মেরেছে। এটা আমি কেন বলতেছি, অবশ্যই প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা হবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের ডক্টর ইউনূস কিভাবে বর্তমান প্রেক্ষাপটে এক ঢিলে 4 পাখি মারতে চলেছে। বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহে রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দিয়েছেন। নরেন্দ্র মোদীকে দিল্লি টাউনে ধুতি খুইলা ল্যাংটা করাইয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ল্যাংটাটা বুঝতে পারছেন না? বুঝতে একটু সময় লাগবে আপনাদের। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কি নির্বাচন? ওই আগের মতো না 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 না। ইউনূস স্যার বলছেন এবার যে নির্বাচন হবে সবাই ইয়াদ রাখবেন। শুনলে ঘাবড়া যাবেন, ভোট চুরি করবেন, পারবেন না, একদম সিল মাইরা দিবে। দর্শক, বিএনপির নেতা মির্জা আব্বাস বলেছেন দ্বিতীয় স্বাধীনতা বলতে আসলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতা বলছে তারা আসলে ৭১কে ছোট করে দেখতে চায়। প্রিয় দর্শক, এরই পরিপ্রেক্ষিতে নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে যারা ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করাতে চায় তারা আসলে অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করছে। প্রিয় দর্শক, এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আসলে আপনারা কোন বক্তব্যটির সাথে একমত? মির্জা আব্বাস যে বলেছেন দ্বিতীয় স্বাধীনতা বলতে আসলে কিছু নেই, দর্শকের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম যেটি বলেছেন সেটিকে আপনারা গ্রহণযোগ্য মনে করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, এরই সাথে সাথে চীন সফরে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবে বলতে গেলে তিনি শুধুমাত্র একটি সফরে রয়েছেন, কিন্তু না প্রিয় দর্শক, এটি শুধুমাত্র একটি সফর নয়। এই সফরটির মাধ্যমে অনেক দেশের গা জ্বালা শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, সেই দেশটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেন চীন সফরে না যেতে পারে সেই জন্য নানান ভাবে অপতৎপরতা চালিয়েছিল, কিন্তু প্রিয় দর্শক সফল হতে পারেনি। এখন এই মুহূর্তে এসে তাদের জন্য ভয়ঙ্কর একটি মুহূর্ত অপেক্ষা করছে, যেটির বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। দর্শক, এরই সাথে সাথে বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা এর আগে কোনোদিন এরকম ঘটনা দেখেছেন বা শুনেছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, সেনাপ্রধান গণভবনে ইমামতি করেছেন, এমনকি পেছনে মুসল্লি হিসেবে ছিলেন বাংলাদেশের বড় বড় পদের ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, তার মধ্যে ছিলেন রাষ্ট্রপতিও। দর্শক, এমন বিরল দৃশ্য বাংলাদেশে ঘটবে সেটা কিন্তু অনেকেই আশা করেননি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামতটিও জানাবেন এবং বিস্তারিত আলোচনাও দেখবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বগা ফান্দে পড়ে কান্দে রে বগা ফান্দে পড়ে কান্দে। ছোটকালে এরকম মানুষ গান গাইতো। আমি তো শিল্পী না, সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি। আজকে বগা ফান্দে পড়ে যে কান্দে, ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, মানবজমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, আপনারা বিচক্ষণ মানুষ। তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে হেডলাইনটা বলছি, স্বাধীনতা দিবসে ডক্টর ইউনূসকে মোদী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে নিয়ে আমার মায়ের ১৫০০ সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে। এই কারণে নিয়ে আমার দেশের ২৫,০০০ মায়ের সন্তানের হাত পা চক্ষু অন্ধ করে দিয়েছে। আর সেই খুনি ডাইনি হাসিনাকে নিজের ঘরে নিয়ে আদর আপ্যায়ন করছে। আর তার দোসরদেরকে ভারতে পাসপোর্ট দিয়ে, ভিসা দিয়ে
বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে ভারত থেকে বসে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এ পর্যন্ত কত শত পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা খোলার সবগুলারই আমরা তথ্য পেয়েছি ভারত থেকে আওয়ামী লীগ বা বিজেপি মিলে করে যাচ্ছেন এবং বিজেপি নেতারা ভারতে বসে হাসিনার সাথে এবং হাসিনার ওই খুনি সন্ত্রাসীদের সাথে বৈঠকের পরে বৈঠক করে কিভাবে বাংলাদেশকে অশান্ত রাখা যায় সেই পরিকল্পনা করছেন। আর সেই পরিকল্পনাকারীর মুখ থেকে শুনলাম অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। এই হলো বগা ফান্দে পড়ে কান্দে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাচ্ছেন চায়নাতে, তার বাবার বাড়িতে। ভারতের বাবার বাড়ি হলো চায়না, যার নাম শুনলে নরেন্দ্র মোদী ওই নিজে চা বিক্রি করতেন, তো এই জন্য এক কাপ গরম চা আগে খা। নাম শুনলে চায়নার কেঁপে উঠেছে এই নরেন্দ্র মোদী। সেই মোদী আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 26শে মার্চ কাকতালির মতো একই দিনে পড়ে গিয়েছে চায়না সফর, আর সেই সফরে যাওয়ার আগ মুহূর্তে সে একটি বার্তা পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমাদের দেশে এসে খুন খারাপি করার প্রতিশ্রুতি আমরা দিয়ে রেখেছি, তাই না? বাংলাদেশের জনগণ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিদিন ফেলানির মতন সে কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রাখবে আমাদের মায়ের সন্তানদেরকে। আর তাকে আমরা বলবো আমাদের প্রতিবেশী বন্ধু দুস্থ, আসো তোমার ধুতি খোলা হবে। বাংলাদেশের মানুষ পেলে তাকে ধুতি খুলে খান খান করে দিবে, কারণ বাংলাদেশের মানুষ একবার পেয়েছিল। আর সেই আলেম ওলামাদের প্রতিবাদের কারণে আলেম ওলামাদের উপরে কি নির্যাতন হয়েছিল, মামুনুল হক সহ যাদের উপর নির্যাতন হয়েছিল এই নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করার জন্য, খুনি ভারতে এত মানুষকে খুন খারাপি করার কারণে, মুসলমানদেরকে খুন খারাপি করার কারণে যে বাংলাদেশে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদী মানুষগুলাকে কিভাবে নির্যাতন সে তার দূষর হাসিনার মাধ্যমে বাংলাদেশে করেছে, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। আর তার এই ফান্দে পড়ে কান্দা বাংলাদেশের মানুষ শুনবে না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এক কানে শুনবে আর এক কানে এটা বের করে দিবে, কারণ ইউনূস পেলেই তাকে সহ আটকাবে। কারণ বর্তমান সময়ে আইনটা আমাদের এইভাবে এগিয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সহ আসামি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এখানে প্রমাণ শুরুতেই বলেছেন তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরুতেই বলেছেন যে এখানে পাশের দেশ থেকে এসে আমাদের দেশে মানুষের উপর নির্যাতনের আমরা হদিস পেয়েছি, তথ্য পেয়েছি, এবং সেই তথ্য অনুপাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা হয়তোবা সামনের কিছু দিন অপেক্ষা করব, এরই মাঝে হয়তোবা আমরা দেখতে পাবো আদালতের মাধ্যমে মোদীকে টানে আনা হচ্ছে। যদি বাংলাদেশে আনা না যা, আন্তর্জাতিক আদালতে এই মোদীকে, এই হাসিনাকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি হলো ওইটা। ইউনূসের প্রতিশ্রুতি মোদী যা বলে তা নয়। ইউনূসের প্রতিশ্রুতি হলো এই বিচার করে উনি বিদায় নেবেন বাংলাদেশের সরকার থেকে। উনি কিন্তু টাইমটা গতকাল একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত সময় লাগতে পারে। 26 জুন পর্যন্ত ম্যাক্সিমাম সময়টা উনি দিয়েছেন। কারণ হলো যে মোদী সহ হাসিনা সহ বিচারটা কমপ্লিট করতে, বিচারের কাজ তো ইউনূস সাহেব চাইলেই রাতারাতি করতে পারবে না। বিচারের পদ্ধতি, সিস্টেম, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, নির্বাচন দিবেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এই বিচারটা করবে না। যাদের সম্ভাবনা আছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার, তারা ভারতকে বিচারের মুখোমুখি করার মতন মাজায় তাদের শক্ত গামছা বাঁধা নাই। সেই দুর্বল দলগুলোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, যারা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, যারা ভারতকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। ভারত প্রীতিতে ব্যস্ত হয়ে যাবে পরের সরকার এসে। সেই কারণে উনি নিজ হাতে বিচারটা কমপ্লিট করেই বিদায় নেওয়ার জন্য উনি 6 মাস এখানে হাতে রেখেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের, তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব, এবং তার সাথে অন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা। যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না, এজন্যই করছি। আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে। একজন সেনাবাহিনীর প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল, কোনো একজন সেনাপ্রধান ইমামতি করছেন, এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সে যে দলের হোক, যে মতের হোক, কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহে রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম
যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ, খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ধার্মিক, বাংলাদেশের মানুষের মন মগজ চিন্তা চেতনা তিনি লালন করেন। এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি। নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে, একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে, একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না। এটা যারা বোঝে না তারা হচ্ছে আহাম্মকের স্বর্গে বসবাস করছে। একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার পরে যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন। তার একটা বক্তব্য আজকে না হলেও 20 বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে, তার এই বক্তব্যের খুঁটিনাটি আলোচনা হবে। সেনাপ্রধান কখনোই কারো উপরে রাগ বিরাগবাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সে কারণে সেনাপ্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন, তিনি ফোকাস করছেন না। যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয়, আমি এটা করেছি, আমি সেটা করেছি, ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায়। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি। আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর ফয়জুল 10টা কথা বললে তাতে তার কিচ্ছু আসা যায় না। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি। 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে, এই ছাত্র জনতার বিপ্লবকে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা। এবং সেটাতে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আগেও ভূমিকা পালন করছেন, এখনো দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন। দেখেন, আজকের সেনাপ্রধানের গত 8 মাস পর্যন্ত বিভিন্ন প্রোপাগান্ডা হয়েছে। একটা বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে পারি নাই। বহু মানুষ বহু ধরনের নেগেটিভ কথা তাকে বলেছে, এটা করবে সেটা করবে, ক্ষমতা নিয়ে নিবে, তিনি জরুরি ঘোষণা করবে, দেশের অবস্থা এই করবে। সারা রাত গুজব লীগের, এবং শুধু গুজব লীগই নয়, যারা ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না 2 চোখের পাতায়, এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দিয়েছেন। এর কারণও আছে, তিনি ধার্মিক, তিনি নিজের স্বার্থে ওই রকম বড় কোনো চিন্তা করছেন না, জনগণের স্বার্থে কাজ করছেন বিধায় তিনি কারো কথায় কষ্ট কিংবা আরাম বোধ করছেন না। আজকের তার ইমামতির এই ছবিটা দেখার পরে সত্যিই আমার মন জুড়িয়ে গিয়েছে। এবং সেনাপ্রধান তার সকল বাহিনীর সদস্যদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন, বলেছেন আমাদেরকে সহনশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কে কি বললো সেই দিকে না তাকিয়ে এই দেশকে রক্ষায় আরো অনেক বেশি যোগ্যতার পরিচয় দিতে হবে, প্রজ্ঞার পরিচয় দিতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। এক কথায় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক বক্তব্যে পুরো আওয়ামী লীগ ভারত ঠান্ডা হয়ে গেছে। তার মানে এতদিন ধরে তারা যে গুজব ছড়িয়েছিল, জরুরি অবস্থা জারি, সামরিক কূপ, ক্ষমতা দখল, এই প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্যে, যে আমরা কোনো রাষ্ট্র ক্ষমতা দখলে নয়, বরং এই রাষ্ট্রকে আগামী দিনে এগিয়ে নিতে আমরা আমাদের দেশকে রক্ষায় সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে কাজ করব। তার মানে তাকে নিয়ে যে গুজবগুলো ছিল তার সকল উত্তর ওয়াকারুজ্জামান ক্লিয়ার দিয়ে দিয়েছে। এই বক্তব্যের পরই আমরা দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো হয়ে গেল এবং এর পরপরই প্রফেসর ইউনূস অর্থাৎ আজ তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন, মানে বাংলাদেশ ছেড়েছেন। চীনের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো চুক্তি হতে পারে, গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলো ভারতের জন্য মাথা ব্যথার প্রধান কারণ হবে। অর্থাৎ তিস্তা সহ বহু রকম প্রকল্প আছে, ভারত আউট হয়ে যেতে পারে, ইন হতে পারে চীন এবং পাকিস্তান বা আদার্স কোনো কান্ট্রি, সেটা তুরস্ক হতে পারে। এই প্রেক্ষাপটে এই মুহূর্তে ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই, কারণ আওয়ামী লীগ বিদায়ের পর প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর ভারত ইউনূসকে সহযোগিতা করলে হয়তো আজকের এই দশা তাদের দেখতে হতো না, বরং তারা ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটার পর একটা খেলা খেলেছে। আর প্রফেসর ইউনূস যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি নরেন্দ্র মোদীকে ছোট্ট চালি পরাজিত করে ফেলেছেন। চীন থেকে এখন বাংলাদেশ কি পায় এটা দেখার অপেক্ষায় আমরা। 2 নম্বর বিষয় হলো প্রফেসর ইউনূস গতকালকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন। সেই বক্তব্যে তিনি এই সরকারের বড় বড় কাজগুলোর একটা ফিরিস্তি দিয়েছেন। আপনারা হয়তো খবরপত্র বা টেলিভিশনে দেখেছেন, লম্বা করার দরকার নেই। কোথায় কত % আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সকল বিষয়গুলো তিনি তথ্যভিত্তিক বিশ্লেষণ করেছেন। এবং এখানে কোনো আগামী ডিসেম্বরে যে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হতে পারে তার রোড ম্যাপ নিয়ে তিনি কোনো স্পেসিফিক কোনো বক্তব্য তুলে ধরেননি। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়ন চাচ্ছে না, বাংলাদেশ ভালো কোনো দিকে এগিয়ে যাক, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক, বাংলাদেশের জনগণ দুর্ভোগ থেকে বেঁচে যাক, এগুলো বাংলাদেশের মানে প্রধান বড় দল বিএনপির টার্গেট না। বিএনপির একটাই টার্গেট, কবে নির্বাচন। তারা শুধু এই মুহূর্তে চাচ্ছে কবে নির্বাচন। তারা আওয়ামী লীগকে প্রায় 16 বছর মেনে নিতে পেরেছে। আমরা দেখেছি আওয়ামী লীগের কাছে তারা একেবারে শিশুর মতো হয়ে গেছে। 16 বছর এই দীর্ঘ সময় তারা আওয়ামী লীগকে প্রতি মুহূর্তে মেনে নিয়েছে, কিন্তু প্রফেসর ইউনূসকে তারা এই 1-1.5 বছরের জন্য মানতে এত কষ্ট কেন? প্রফেসর ইউনূসের এই সময়টিতে আপনারা বিগত 20 বছরে সবচেয়ে ভালো রোজার মাস কাটছে আমাদের। দেখেন আল্লাহর রহমতও আছে আমাদের উপর। খেয়াল করেন
মার্চের এই সময়টা বাংলাদেশে প্রচণ্ড গরম থাকে। দেখেন এখন পর্যন্ত আবহাওয়া খুব ঠান্ডা। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহর রহমত, তো এগুলো তো আল্লাহর রহমত, আপনি মানেন আর না মানেন। বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা গত 15-20 বছরে দেখেছি, এবার সেটা দেখতে পাচ্ছেন। আমি নিজে বাজারে গিয়ে আমি অবাক হয়ে যাই। প্রত্যেকটা পণ্যের যেগুলো আমাদের প্রয়োজনীয় এই মুহূর্তে দাম অনেক কম। তারপরে দেখেন বিদ্যুৎ, রোজায় আমরা দেখলাম সেহরি এবং ইফতারের সময় কি পরিমাণ বিদ্যুৎ যেত গত ইউনূস সরকার বসার আগ পর্যন্ত। এবার খেয়াল করেন ইফতার এবং সেহরিতে মানুষ কত নির্বিঘ্নে আরামে ইফতার এবং সেহরি গ্রহণ করতে পারছে। আপনি একবার চিন্তা করেন, বিএনপি এত নির্বাচন করে লাফাচ্ছে কেন, আমার মাথায় ঢুকতেছে না। আপনারা আসলে কি দেশের চেয়ে ভালো কিছু হয়ে যাবে আশা করেন? ছিলেন তো আপনারা বহু বছর, আহামরি কি করছেন? আমরা তো দেখছি রে ভাই, আমরা দেখছি না। আমাদের বয়স তো একেবারে কম না, আপনাদের রাজনীতির বয়স আমাদের বয়স প্রায় কাছে। তো আমরা তো জানি, একটু দেন না একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, নিরপেক্ষ ব্যক্তি ক্ষমতায় বসে, তাকে একটু সময় দেন, সে দেশটাকে গুছিয়ে দেখ। তারপর আপনারা এসে আবার লুটপাট করে খেয়ে শেষ করে দিন, তারপর আবার আওয়ামী লীগ আসবে, আবার খাবে, আবার আপনি আসবেন, আবার আওয়ামী লীগ আসবে, আবার আপনি আসবেন, এভাবে আপনি তো খাবেন, তাই তো? এই দেশটা তো আমরা লিজ দিয়ে দিয়েছি আপনাদেরকে। যে এখন নির্বাচনের কথা ছাড়া আপনাদের মন খারাপ। ইউনূস যে বাংলাদেশে এই গত 8 মাসে কি করছে তার একটা ফিরিস্তি বা হিসেব দিয়েছে, সেখান থেকে বিশ্লেষণ করেন যে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কতদূর এগিয়ে গেছে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কোন লেভেলে আসছে, আমাদের রেমিটেন্সের লেভেল রেমিটেন্স কত এখন আসছে, আমাদের ব্যাংকে এখন কত টাকার রিজার্ভ আসছে, এগুলো নিয়ে আলোচনা করেন। আপনারা পুরো বক্তব্যের এত গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে একটা অংশ নিয়ে পড়ে আছেন, নির্বাচন নিয়ে তো কোনো রোডম্যাপ দেয়নি। মানুষ এই মুহূর্তে নির্বাচন চাইছে না বাংলাদেশে, শুধু আপনারা কয়েকজন নেতারা চাইছেন, বুঝতে পারছেন? মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে যে নির্বাচন হওয়ার পর কি হবে, বুঝতে পারছেন না? মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে। নির্বাচনে ক্ষমতা না বসার আগে যদি দেশের এই অবস্থা হয়, প্রতিটা অঞ্চল দখল হয়ে যায়, চাঁদা 2 গুণ বেড়ে যায়, তো ক্ষমতা বসার পর কি হবে, কি পরিবর্তন দেখাবেন আপনারা? মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে। পারলে ইউনূস সরকার ক্ষমতা থাকতেই আপনারা সেই জায়গাটা তৈরি করে দেখান, প্রত্যেকটা জায়গা থেকে বিএনপির এই চাঁদাবাজদেরকে, সন্ত্রাসীদের কন্ট্রোল করেন, এমন একটা কিছু দেখান যাতে আমরা আশা করি যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসলে আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে, আমরা শান্তিতে ঘুমোতে পারবো, চাঁদাবাজদের হাত থেকে বাঁচবো, লুটকারীদের হাত থেকে বাঁচবো, হ্যাঁ, আমাদের একটা সুন্দর জীবন পাবো। এটা বোঝান আগে, এখনই নির্বাচন করবেন না, আগে বিএনপির মধ্যে শুদ্ধি অভিযান চালান, সংস্কার করেন, ভেতরে যত সমস্যাগুলো আছে এগুলো দূর করেন। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বিএনপির নেতার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা 71 ও 24কে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। এবারে স্বাধীনতা দিবসের আয়োজন থেকেও আবারও উচ্চারিত হয়েছে 71-এর গণহত্যাকারীদের বিচারের দাবি। স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাড়া করতে চায়। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। এরপরেই স্মৃতিসৌধে আসেন নাগরিক পার্টি নেতারা, স্মরণ করেন 71-এর বীর শহীদদের, সমালোচনা করেন মির্জা আব্বাসের বক্তব্যের। 71 এবং 24 আলাদা কিছু নয়, বরং 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা 24 থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমাদের এই অনৈক্যের সুযোগ যাতে আবার অনৈক্যটা হতে পারে অনৈক্য, কিন্তু এই অনৈক্যটা যাতে রাষ্ট্রের সংহতিকে নষ্ট না করে, আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে। কারো বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করি নাই, ভবিষ্যতে আমরা করব না। মুক্তি সেনাদের শ্রদ্ধা জানাতে এসে আরও একবার উচ্চারিত হলো 71-এর গণহত্যাকারী দলের বিচারের দাবি। এখানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা এই গণহত্যার বিভিন্ন মাত্রায় তারা সহযোগিতার ভূমিকা তারা পালন করেছে। 71-এর ঘাতকদের আমরা বিচার চাই। ওই 71-কে বাদ দিয়ে 47-কে পুনরুত্থাপন করে 24 আনতে চায়। আমার ধারণা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। স্বাধীনতা বিরোধী যে শক্তি তারা যদি ক্ষমা না চায়, দুঃখ প্রকাশ না করে, ভুল স্বীকার না করে, তাদেরও বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। রমজান আর ঈদের ঘরে ফেরার ছুটি শুরু হয় এবছর তেমন একটা ভিড় ছিল না স্মৃতিসৌধে। দেখা যায়নি আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ কোনো রাজনৈতিক দলকে। যে আত্মত্যাগে এই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাম্য, মানবিক আর গণতান্ত্রিক, এমন স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ। তাই রাজনৈতিক দলের নেতারাও প্রতিশ্রুতি দিলেন আগামী বাংলাদেশ হবে জনতার, যেখানে থাকবে না ভয়ের পরিবেশ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।